তাকে দুদিন আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছে ডক্টর। কয়েকদিন পরেই তার পায়ের প্লাস্টার খুলে ফেলা হবে। হসপিটালে এখন শুধু রেহেনা আছে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ মেলে ঘড়ির দিকে তাকায়। সময় রাত 10:42। বিছানায় শুয়ে কিছুক্ষণ উসখুস করে সে উঠে বসে। আব্বুর জন্যে মনটা অস্থির হয়ে উঠেছে। এখন কিভাবে যাবে সে? শামিন হাতের ল্যাপটপ সরিয়ে আলোকে কিছু সময় ধরে দেখে। আলো চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছে। ল্যাপটপ বন্ধ করে মৃদু স্বরে বলে ওঠে, হসপিটালে যেতে চাও? আলো শামিনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, যেতে চাও? তাহলে নিয়ে যাব। আলো মাথা নাড়িয়ে না বলে দেয়। শামিন আবারও ল্যাপটপ হাতে নেয়। আলো বলে ওঠে, আর 23 দিন পরে এমনিতেই চলে যাব, তার আগে এত ঘন ঘন যাওয়া আসা করার কি দরকার? শামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। কতটা দৃঢ়তার সাথে বলেছে আলো এই কথাটা। কিছু সময় চুপ থেকে শামিন বলে, শিওর তুমি আমাকে ছেড়ে 23 দিন পরে চলে যাবে? এতটা আত্মবিশ্বাসের সাথে বলছো? হ্যাঁ। শামিনের চোখে চোখ রেখে বলে আলো। আতায়ুর আলম আলোর পাশে দাঁড়িয়ে থাকা শামিনের দিকে তাকিয়ে আছে। সে তার সামনে তেজি প্রতিহিংসাপরায়ণ ভয়ঙ্কর ছেলেটাকে দেখে কিছুটা অবাক হচ্ছে। শামিনের চোখে মুখে আগের হিংস্রতা সে দেখতে পাচ্ছে না। কদিন আগেও যা দেখে সে কেঁপে উঠত, বরং তার সামনে একজন অস্বাভাবিক বিনয়ী একজন লোককে সে দেখছে। এই পরিবর্তিত রূপ হজম করাটা কষ্টকর। আতায়ুর আলম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে দু চোখ বন্ধ করে ফেলে। আলো উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। কি হয়েছে আব্বু, শরীর খারাপ লাগছে? আতায়ুর আলম মাথা নাড়ায়। নিজের মেয়েটার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছে না সে। বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। ডাক্তার রাসেল এসে আতায়ুর আলমকে পরিদর্শন করে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, আর 2 দিন চাইলে রাখতে পারতে, এত দ্রুত বাড়িতে। আমার আব্বু, আমি বুঝে নেব। গম্ভীর কণ্ঠে বলে আলো। তারপর ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে বলে, অসুবিধা নেই তো ডক্টর? ডাক্তার রাসেল মাথা নাড়ায়, একটা হাসি দিয়ে বলে, অসুবিধা নেই, তবে খুব সাবধানে। আলো মাথা নাড়ায়। শামিন চুপচাপ আলোকে দেখে। বাবার সুস্থ হবার খুশিতে এসে ভুলে গিয়েছে তারও পায়ে চোট। ক্রাচে ভর করেও লাফিয়ে লাফিয়ে সবটা দেখছে। বিকেলে আতায়ুর আলমকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওয়ার্ড বয়রা এসে আতায়ুর আলমকে ধরে ধরে নামিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আলো বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। বাপ বেটিতে চোখ বন্ধ করে আছে। শামিন দূরে দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। মেয়েরা সত্যিই বাবা পাগল হয়। হুট করে তার মনেও বাসনা জাগলো তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। ওই পাগল মেয়ে অদ্রিতা আলোর মতো একটি মেয়ে। কথাটা চিন্তা করে শামিন মনে মনে ভীষণ লজ্জা পেয়ে যায়। মনে মনে নিজেকে নিজে বলে, বউ থাকবে কি থাকবে না তারই গ্যারেন্টি নেই। তুই এদিকে বাচ্চার স্বপ্ন দেখছিস সাবিনিয়া স্যার। ধীর পায়ে হেঁটে আতায়ুর আলমের পরিবারের সামনে দাঁড়ায় শামিন। সবাই তার দিকে তাকায়। সবার মুখের দিকে এক পলক তাকিয়ে খুবই ঠান্ডা গলায় আলোকে বলে, তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে যেতে পারো আলো। কদিন ওখানে থাকবে? আলো শামিনের কথায় একটা তাচ্ছিল্যের হাসি হাসে। রেহেনা নরম গলায় আলোকে বলে ওঠে, যাবি না তুই? আজান আয়াত বলতে থাকে। আপু চলো না, আমাদের সাথে চলো। আলো শামিনের দিকে এক পলক তাকিয়ে তার মাকে বলে, না আম্মু, আমি এখন যাব না। আমি ঠিক 22 দিন পর চলে আসব তোমাদের কাছে একেবারের জন্য। রেহেনা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোকে দেখছে। আলো বলতে থাকে, 22 দিন পর তোমাদের কাছে ফেরার আগে এই লোকটাকে বুঝিয়ে দিয়ে আসব, এই লোকটা জীবনসঙ্গী হিসেবে সম্মানের যোগ্য নয়। এই লোকটা একটা অযোগ্য নেতাই নয়, বরং অযোগ্য মানুষ। এর চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই আম্মু। তোমরা যাও, তোমাদের মেয়েও ফিরবে। গাড়িতে উঠে এক পলক আলোর দিকে তাকিয়ে শামিন গাড়ি স্টার্ট করে। হসপিটালের গেট পেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আলো সিট বেল্ট বাঁধেনি। শামিন বলে, সিট বেল্ট বাঁধতে চাও না কেন? একটা অঘটন ঘটলে তখন বুঝবে। অঘটনের পাশে বসে অঘটনের ভয় পাই না আমি। শামিন হেসে ফেলে, আমি অঘটন? বাহ,
কখনো পিশাচ, কখনো জানোয়ার, কখনো ফেরাউন, কখনো আবার অঘট। আলো চুপ করে থাকে। শামিন বলে, আমি বলেছি 1 মাস পরে তোমার যদি আমার প্রতি অনুভূতি না বদলায় তাহলে তুমি চলে যেতে পারো। সে কথা শুনে খুব খুশি হয়েছো তাই না? আচ্ছা, যদি আর 22 দিন পরেও তোমাকে যেতে না দিই, জোর করে আটকে রেখে দিই, জোর জবরদস্তি করি, তখন? আলো শামিনের দিকে তাকায়। শামিন ম্লান হেসে বলে। আলো শামিনের কথার কোনো জবাব দেয় না। দুজনে দীর্ঘ সময় ধরে চুপচাপ। গাড়ির শান্ত নীরের গেট থেকে ভেতরে ঢোকে। গাড়ি থেকে নেমে আলো ক্রাচে ভর দিয়ে বাড়ির ভেতর ঢোকে। লিভিং রুমে বাড়ির মেয়েরা সবাই দাঁড়িয়ে। একজন অচেনা বৃদ্ধ মহিলা বসে আছে লিভিং রুমের সোফাতে। আলোকে দেখে ঋতু এগিয়ে এসে আলোর মাথায় ঘোমটা তুলে নিয়ে নিচু স্বরে বলে, সম্পর্কে আপনার দাদি শাশুড়ি, আমাদের দাদা শ্বশুরের ছোট বোন। আলো এক পলক মহিলাটিকে দেখে। মাথার চুল ধবধবে সাদা, গায়ের রংটাও বেশ চমৎকার। গায়ে একটা সাদা কালো জামদানি শাড়ি। দেখে বয়স কত তা বোঝার উপায় নেই। হতে পারে 70-এর ওপরে। ভদ্র মহিলা আলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শামিন লিভিং রুমে এসে মহিলাটিকে দেখে হাসি মুখে এগিয়ে যায়। তারপর কৌশল বিনিময় করে। ভদ্র মহিলার নাম ইলোরা মির্জা। তিনি মাথা ঘুরিয়ে আবারও আলোকে দেখে। তারপর শামিনের দিকে তাকিয়ে বলে, ল্যাংড়া বউ, কিন্তু কেউ তো কিছু বললো না। শামিন থমথমে মুখ নিয়ে আলোর দিকে তাকায়। তারপর তার দাদির দিকে ফিরে বলে। পায়ে চোট পেয়েছে দাদি। ইলোরা আবারও আলোর দিকে তাকায়। ঠাট্টার ছলে বলে, কেন, বেশি লাফায় নাকি তোর বউ? আলো কপাল কুঁচকে সিঁড়ির দিকে যায়। এ বাড়ির প্রত্যেকটা লোক এক একটা নমুনা। এই নতুন নমুনাটা আবার কোথা থেকে উদয় হলো কে জানে। আলোকে যেতে দেখে ইলোরা বলে ওঠে, কেমন মেয়ে, মুরব্বীদের দেখেও সালাম দেয় না। শামিন দাদির হাত চেপে ধরে চুপ করিয়ে দেয়। আলো ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ইলোরা শামিনের দিকে তাকিয়ে বলে, কি, কেমন মেয়ে এটা? বিয়ে করবি না বলে কেমন মেয়ে বিয়ে করলি? তুমি তো জানো সবটা, কিছু মনে করো না দাদি। নরম গলায় ইলোরাকে বলে শামিন। ভাবি, আপনার খাবার কি ঘরে পাঠিয়ে দেব? আলো ঘুরে তাকায়। সীতারা দরজার বাইরে দাঁড়িয়ে বলে, ক্রাঁচটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দরকার নেই, আমি আসছি। সীতারা চলে যায়। শামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে ওঠে, বাড়িতে যিনি এসেছেন তিনি একজন মুরব্বী, রেসপেক্ট ডিজার্ভ করে আলো। রেসপেক্ট আমি মানুষের ব্যবহার দেখে করি। ওনার কথাবার্তার ধরন দেখে মনে হয়নি তিনি ওসবের যোগ্য। শামিন বলে, ঠিক আছে, আর যাই করো গালাগাল শুরু করে দিও না অন্তত। 2 দিনের জন্য ডাক্তার দেখাতে এসেছে এখানে। আলো কিছু না বলে নিচে নেমে আসে। খাবার টেবিলে বসতেই ফুলির মা তার খাবার বেড়ে দেয়। টেবিলে মোটামুটি বাড়ির সবাই খেতে বসেছে। আলো চুপচাপ খেয়ে নিচ্ছে। ইলোরা কিছুক্ষণ আলোকে দেখে ঋতুর দিকে তাকিয়ে বলে, শামিন খেয়েছে? ঋতু মাথা নাড়ায়। ইলোরা সরাসরি আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বামীর আগে আগে খেয়ে নেওয়া রীতি চালু হয়েছে এ মির্জা বাড়িতে বুঝে? আলো সেদিকে প্রক্ষেপ না করে খেতে থাকে। এমন সময় শাবিন এসে দাঁড়ায় সেখানে। একে একে প্রায় সবাই খাওয়া শেষ করে উঠে যায়। শামিন একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। এক পলক আলোর দিকে তাকায় সে। ইলোরা আলোকে বলে, স্বামীর কি লাগবে না লাগবে সেটা দেখো। আলো মাথা তুলে একবার শামিন আর একবার ইলোরার দিকে তাকিয়ে প্লেটে হাত ধুয়ে ক্রাস তুলে উঠে দাঁড়ায়। তারপর চলে যায় সে সেখান থেকে। ফলির মা শামিনের খাবার বেড়ে দিয়ে চলে যায়। খাবার টেবিলে আপাতত শামিন এবং ইলোরা শামিন খেতে শুরু করে। ইলোরা বলে, যা শুনেছি তাই তো দেখছি সত্যি। তুই এটা কি বিয়ে করেছিস? শামিন চুপচাপ খেয়ে যাচ্ছে। ইলোরা ধমকের সুরে বলে, এখন আমাকে মির্জা বাড়ির ছেলেদের শিখিয়ে দিতে হবে কিভাবে বউ নিয়ন্ত্রণে রাখতে হয়? শামিন খাওয়া রেখে ইলোরার দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, আমি কাউকে নিয়ন্ত্রণে আনতে চাই না দাদি। তো এটাকে দিয়ে কি করবি? সংসারে মন নেই, অহংকারী, দেমাগি মেয়ে, তোকে দামই দেয় না। বউ আমার থাকবে কি থাকবে না সেই নিশ্চয়তা নেই, আর তুমি বলছো দাম দেওয়ার কথা। ইলোরা শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন হেসে ফেলে। ইলোরার দিকে তাকিয়ে বলে, সংসারে মন লাগানোর টিপস দাও তুমি। এক কাজ করো,
আবার আসার সময় তোমাদের বাড়ির ওখান থেকে তাবিজ নিয়ে এসো, বউয়ের জন্য, আমার বউয়ের জন্য। সংসারে মন লাগিয়ে দাও আমার বউয়ের, যাতে আমাকে ছেড়ে চলে না যায়। কথাটি বলে শামিন হাসতে থাকে। ইলোরা গম্ভীর কণ্ঠে বলে, ফাইজলামি করিস না, তাবিজ লাগবে না। এইসব তেজি মেয়েদের শুরুতেই কোমর ভেঙে দিতে হয়, তাহলে সংসারে মন লেগে যায় এদের। শুরুতেই পায়ে শিকড় পরিয়ে দিলে আর পালাতে পারে না। শামিন খেতে খেতে বলে। তা কিভাবে? এই শিকলটা আবার কি? কথাটা শুনে বিষম খেয়ে যায় শামিন। কাঁচতে কাঁচতে হতভম্ব হয়ে ইলোরার দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গায়ে চাদরটা টেনে দিতে যায় শামিন। হুট করে আলোর ঘুম ভেঙে যায়। শামিনকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে ধরপড়িয়ে উঠে বসে। শামিন হাত থেকে চাদরটা ফেলে রেখে বলে, তো ঘুম পাতলা মানুষ আমি জীবনে দেখিনি। তুমি নাইট গার্ডের চাকরি নিলে পারো। আলো চাদরটার দিকে এক পলক তাকিয়ে শামিনের দিকে তাকিয়ে বলে, ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? তোমায় চাদর চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আলো শাড়ির আঁচল টেনে নিজেকে চড়িয়ে নিয়ে বলে, সেটা আপনি করতেই পারেন, আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রতিহিংসা পরায়ণতা। শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলে, কি এমনভাবে তাকিয়ে আছেন কেন? এই বংশের ছেলেদের কেচ্ছা কাহিনী আমি কিছু জানি না ভেবেছেন? অধিকাংশ ছেলেই তো 2-3টা করে বিয়ে করেছে, কোনো না কোনো বউকে মেরেছে। এসব কথা কে বলেছে তোমায়? তারা কি খুন করার সময় সাথে থাকতো আমাদের বংশের ছেলেদের? যা রটে তা কিছু তো বটে। আমলের কথা বলছো? সে আমল খুনে ধরেছে। এখন তো হাত না তুললেও তোমরা মেয়েরা স্বামীর নামে বানিয়ে বানিয়ে মামলা ঠুকে দাও। নারী হওয়ার সুবিধা নাও। আলো চুপ করে থাকে। শামিন বলে, উঠে পড়েছো, ভালো হয়েছে। দাদি এমনিতেও বেশ কয়েকবার তোমাকে ডেকে গিয়েছে। উনি কেন ডেকেছে? তা তো আমি জানি না, গিয়ে দেখো। আমি যাব না। আগামী 20 দিন তুমি এই বাড়িতে আছো, তো এই বাড়ির বউয়ের মতো থাকো। বেশি ঘাটতারামি না করে যাও, নয়তো কোলে করে নিয়ে আসবো। আলো কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এবার আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দেই ইয়াসার মির্জা, আপনার চেয়ে নেওয়া 1 মাসের আর কিছু বাকি আছে, মাত্র 20 দিন। এবং আপনার প্রতি আমার অনুভূতি একটুও বদলায়নি, একটুও না। বলে আলো ওয়াশরুমে ঢোকে। শামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। আজ ইহানকে পড়াতে আসলে না কেন? ঈশিতা চুপ করে থাকে। শান্ত ফোনের ওপাশ থেকে বলে ওঠে, না। এক শব্দে জবাব দেয় ঈশিতা। তারপর বলে, ইন্টারভিউ কেমন ছিল, টিকবে? ঈশিতা চুপ হয়ে শুনতে থাকে শান্তর বিজ্ঞাপন, কোম্পানিতে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। পেছনে শামিন এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি। ইস্যু ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে ওঠে, হাত থেকে ফোন ফেলে দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে থাকে সে। শামিন বোনের ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রবলেম কি? ভয় পেলি কেন এইভাবে? ঈশিতা তোতলাতে বলে, হুট করে এলে তো, তাই ভাইয়া বলো কি বলবে? শামিন বলে, একটা অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি, তোর বিয়ের ব্যাপারে। আমার বিয়ে? হা করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ঈশিতা। শামিন বলে, হ্যাঁ। ঈশিতা চোখ মুখ কুঁচকে বলে, ইসমামকে রেখে আবার আমাকে নিয়ে পড়লে কেন ভাইয়া? আমি তো কোনো ছেলের জন্য স্লিপিং পিলস খাইনি। শামিন গম্ভীর কণ্ঠে বলে, ডাক্তার রাসেল আমার হাই স্কুলের ক্লাসমেট, সেদিন হসপিটালে তোকে দেখে পছন্দ করেছে। কথায় কথায় আজ বলল সেও বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, আর বাবাও তোর বিয়ের কথা বলল। খুব ভালো একটা ছেলে রাসেল। আমাদের গোটা স্কুলে একটা ভদ্র ছেলে থাকলে সেটা ও ছিল। হসপিটালে ডাক্তারি করা বাদ দিয়ে মেয়ে মানুষ পছন্দ করে বেড়ায়, সে ভদ্র? কেন ভাইয়া আমাকে এই উটকো ঝামেলায় জড়াচ্ছ? বলছি তো বিয়ে করব না এত তাড়াতাড়ি, ধুর। ঈশিতা ভাইয়ের ওপর রাগ দেখিয়ে চলে যায় নিজের ঘরে। শামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলো ঘর থেকে বেরিয়ে আসে। আলোর পায়ের প্লাস্টার খুলে ফেলা হয়েছে গতকাল। শামিন দাঁড়িয়ে পড়ে। ক্র্যাচ কোথায় তোমার? ওটার আর প্রয়োজন নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটতে পারি। আলো হাঁটতে থাকে। শামিন আলোর পিছু পিছু আসে। আলো গম্ভীর কণ্ঠে বলে, ওটা একটা বোঝা। তুমি আগে আগে যাচ্ছ তাই? আলো চুপ হয়ে যায়। শামিন বলে, প্লাস্টার খোলার সাথে সাথে নিজের আগের রূপ ধারণ করেছো দেখছি। রয়ে শোয়ে হাঁটো, আবার পড়ে।
শামিন কথাটা বলে শেষ করতে পারে না। আলো পুনরায় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। শামিন খপ করে ধরে ফেলে আলোকে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। 1 মিনিট পর নিজেকে ধাতস্থ করে শামিনের দিকে তাকায়। শামিন তাকে শক্ত করে ধরে রেখেছে। নিজেকে ছাড়িয়ে নেয় আলো। শামিন বলে, এইবার পড়ে গেলে বেশ হতো, বাম্পাটাও ভেঙে হুইল চেয়ারে বসে থাকতে। আগামী 6 মাসের জন্য যেতে পারতে না কোথাও, স্বামীর বাড়ি ছেড়ে। আমার ধরাটা উচিত হয়নি, আসলে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিই। আলো 1 মিনিট চুপ করে থেকে অতি সাবধানে সিঁড়ি ভাঙতে থাকে। পায়ের গোড়ালিতে এখনো বেশ যন্ত্রণা হয় তার। ধীরে ধীরে নেমে লিভিং রুমে দাঁড়ায়। ইলোরা মির্জার ব্যাগপত্র গুছিয়ে রাখা লিভিং রুমে। আজ সে চলে যাবে। আলো ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, পিছু পিছু আসছেন কেন? আমাকে ডেকেছিলেন? ইলোরা মির্জা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজ চলে যাচ্ছি, তোদের বেশি সময় দিতে পারলাম না। আলো মনে মনে বলে। কে চেয়েছে আপনার সময়? আপনি কেটে পড়ুন। ইলোরা নিজের পার্স ব্যাগ থেকে একটা স্বর্ণের চেইন বের করে। আলো কিছু বুঝতে পারছে না। শামিন গিয়ে আলোর পিছনে দাঁড়ায়। ইলোরা আলোকে চেইনটা পরিয়ে দিতে দিতে বলে, বউ দেখা উপহার, যদিও তোমাকে আমার পছন্দ হয়নি খুব একটা, তবুও নাতির মুখের দিকে তাকিয়ে দিলাম। আলো ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে শামিনের দিকে তাকায়। তারপর বলে, শিকল পরানোর বিষয়টা মাথায় রাখিস শামিন, সময় থাকতে শিকল পরিয়ে দে, ওটাতেই কাজ হবে। আলো কিছু না বুঝে একবার শামিন আর একবার ইলোরার দিকে তাকায়। শামিন হেসে ইলোরাকে বলে, সে দেখা যাবে, তুমি চাপ নিও না দাদি। ইলোরাকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাকে শিকল পরানোর কথা বলছিল আপনার দাদি? শামিন থতমত খেয়ে যায়। বলে, সেটা আমার এবং দাদির কথা, তুমি রাগ গলাচ্ছ কেন? আপনাদের বংশের মেয়েগুলো আপনাদের থেকে কম না কোনো অংশে। কথাবার্তা, চালচলন সব ক্রিমিনালদের মতো। ইসিটাও কি সেরকম? শামিন আলোকে প্রশ্নটা করে সরাসরি আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলো নরম গলায় বলে, না, ঈশিতাপু ওরকম না, ওই একজনই ব্যতিক্রম। আমার ছোট ভাই ইসমামু ব্যতিক্রম। এসব পলিটিক্স, মারপিট, গুন্ডামি থেকে সবসময় দূরে থাকে। ওর সাথে মিশলে বুঝতে কি চমৎকার একটি ছেলে। আলো শামিনের দিকে তাকিয়ে থেকে শামিনের কথাটা শোনে। সে আর কোনো কথা বাড়ায় না। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে। ইমতিয়াজ মির্জা বাদে টেবিলে বাড়ির সবাই রয়েছে, অথচ পুরো ডাইনিং রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর শুধু চামচের ঠোকাঠুকির শব্দ শোনা যাচ্ছে। কিছু সময় পরে ইলহাম শামিনের সাথে বাড়ির ব্যবসার আলাপ জুড়ে দেয়। ইসমামকেও সে শুনতে তাগাদা দেয়, কিন্তু ইসমাম কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঋতু কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে রাখে। তার একেবারেই খেতে ইচ্ছে করছে না, খুব বমি পাচ্ছে। আলো এক পলক ঋতুকে দেখে না চাইতেই কিছু সরে বলে ফেলে, না চাইতেই নিচু স্বরে বলে ফেলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? শামিন আলোর দিকে তাকিয়ে ঋতুর দিকে তাকায়। ইলহাম তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু আলোকে বলে, না ভাবি, মাথা ঘুরছে শুধু। কথাটা শেষ করতে পারে না ঋতু। ভিমরি খেয়ে পড়ে যেতে নিলেই আলো খপ করে ঋতুকে ধরে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফলির মা গিয়ে দরজা খুলে দেয়। পরি হাসি হাসি মুখ করে বলে, কোথায় বাড়ির সবাই? খাচ্ছে পরি আপা, ডাইনিং রুমে যাও। পরি হেঁটে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ায়। তার হাতে একটা ফাইল। শামিন মাথা ঘুরিয়ে পরীকে দেখে বলে, ডাক্তার আপা হঠাৎ এলি যে? পরি মুচকি হেসে বলে, আজ মেজো ভাইয়ার কাছে এসেছি মিষ্টি খেতে। ইলহাম অবাক হয়ে বলে, আমার কাছে কি হয়েছে? ভাবির টেস্ট রিপোর্ট নিয়ে এসেছি। ইহানের ছোট ভাই বোন আসতে চলেছে ভাইয়া। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু তার স্বামীর দিকে তাকিয়ে আছে। শামিন কিছুক্ষণ পর মৃদু হেসে বলে, ঘরে গিয়ে বিশ্রাম নাও ঋতু। কংগ্রেচুলেশনস ভাইয়া। ঈশিতা ইলহামের দিকে তাকিয়ে বলে। ইলহাম শুকনো একটা হাসি দিয়ে প্লেটে হাত ধুয়ে উঠে পড়ে। ঈশিতা পরীর দিকে তাকিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস। পরি একটা মুচকি হাসি দিয়ে ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, না আপু, পরে।
দরজা ভেজিয়ে দিয়ে ইলহাম ঋতুর দিকে তাকায়। ঋতু বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, মাথাটা নিচু করে রেখেছে সে। ইলহাম এগিয়ে যায়, গিয়ে বিছানার একপাশে বসে। ঋতু মাথা তুলে ইলহামের দিকে তাকিয়ে বলে, আপনার সন্তান, আপনার যেটা ইচ্ছে হয় করতে পারেন, আমার কোনো মতামত নেই। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে। ওষুধ ঠিকঠাক মতো খাওনি কেন? অনেকটা চড়া গলায় বলে ইলহাম। ঋতু ছলো ছলো চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, 1 বছর পরে যখন তালাক দিয়ে দেবেন, তখন বউয়ের কাছে আসার কি দরকার ছিল? বউয়ের কাছ থেকে যা পান তা তো আপনার ওই রক্ষিতাই আপনাকে দেয়। গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, তাই না? শাট আপ ঋতু, একেবারে তেজি গলায় কথা বলবে না। মেয়েদের তেজি গলায় কথা আমি পছন্দ করি না, জানো তুমি। সেটা বউয়ের বেলায় শুধু, রক্ষিতার বেলায় ঠিকই পছন্দ করেন। ওইসব ভালো লাগে আপনার। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে বলে, গলায় বেশ জোর এসেছে দেখছি। এসব কে শেখাচ্ছে তোমায়? তোমার বড় যা, ওই বেয়াদব মেয়েটা? আপনার সন্তানকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন, আপনি চাইলে ইহানকেও মেরে ফেলুন। এমনিতেও ওরা আপনার ভালোবাসার হয়নি, ওরা আপনার ভোগ এবং আপনার অসহায়তার ফসল। ওদের মেরে দিন, তারপর আমাকে তালাক দিয়ে আপনার রক্ষিতাকে হালাল বানিয়ে সংসার করতে একটু অসুবিধা হবে না। ইলহাম মির্জা। ঋতুর কণ্ঠে কিছু একটা ছিল। ইলহাম ঋতুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্ট প্যান্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি, ঋতু প্রেগনেন্ট? আজ রিপোর্ট হাতে এসেছে। এটা ওর চাল ইহাম। এসব গ্রামের মেয়েদের আমার ভালো করে জানা আছে। যেই বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দিতে পারো, অমনি আরেকটা বাচ্চা নিয়ে ফেলেছে। চালবাজ মেয়ে কথাকার। শাট আপ জুই, চালবাজ বলবে না। ঋতু খুবই সহজ সরল একটি মেয়ে। চেঁচিয়ে ওঠে জুই। ইলহাম বলে। জুই ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, বউয়ের নামে আজকাল কিছু বললেই ধমকে ওঠো দেখছি। ভালোবাসা জন্মে গিয়েছে নাকি? ইলহাম কিছু বলে না। জুই ইলহামের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, সাফ সাফ বলো, তুমি আমাকে চাও কি চাও না? চাই। এক শব্দে বলে ইলহাম। জুই বলে, ঠিক আছে, তাহলে ওর অ্যাবর্শন করাও। আমি 2টা বাচ্চা পালতে পারবো না। ইলহাম জুইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চা আমি মেরে ফেলবো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তাহলে কি করতে চাও? শোনো ইলহাম, হয় আমায় ছেড়ে দেবে, নয়তো বাচ্চাটা অ্যাবর্শন করাবে। তোমার কাছে 2টো অপশন। 3 বছর ধরে আমি অপেক্ষা করছি, বলেছি ইহান একটু বড় হলে ঋতুকে ছেড়ে দেবে। এখন আরেকটা ঝামেলা তৈরি করে বসে আছো, যত সব। ইলহাম চুপচাপ বসে আছে। সে বুঝতে পারছে না সে কি করবে। মরে গেলেও সে নিজের বাচ্চা মেরে ফেলতে পারবে না, এতটা হৃদয়হীন সে নয়। অন্যদিকে জুইকে ছেড়ে দিতে হবে। এখন ইলহাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋতু কাঁদছে, একটু পরপর শরীরটা কাঁপছে তার। আলো দরজার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। এই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এত বড় সুসংবাদ পেয়েও কাঁদছে কেন মেয়েটা? স্বামীর নিজের বিছানায় গা এলিয়ে শুয়েছিল। আলোকে দেখে দ্রুত উঠে বসে, তারপর বলে, সরি, আমি উঠছি, তুমি বিশ্রাম নাও। আলো তার উত্তর না দিয়ে বলে, আপনার ভাইয়ের বউ কাঁদছে, আপনার চরিত্রবান ভাই একটা প্রেগনেন্ট মেয়েকে কষ্ট দিতে পর্যন্ত ছাড়ছে না। এখন আপনি কি বলবেন ইয়াসার মির্জা? স্বামীর হাঁ হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ঋতু কাঁদছে কেন? আপনার ভাই তার অ্যাবর্শন করাবে। তাকে 1 বছর রেখে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করবে আপনার ভাই। তেজি কণ্ঠে আলো বলতে থাকে। স্বামীন বিছানা থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ইলহামের ঘরের দিকে যায়। ঋতুকে ঈশিতা ধরে রেখেছে। হুট করে স্বামীন ঘরে ঢুকে পড়তেই ঋতু চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটিকে? ঋতু চুপ করে থাকে। স্বামীন ধমক দিয়ে বলে, মেয়েটিকে ঋতু? এমপির ভাগ্নি জুই। কাঁপা কাঁপা গলায় বলে ঋতু। আমার সাথে শুরুতেই তোমার বলা উচিত ছিল ঋতু। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, ভাইকে অন্ধের মতো বিশ্বাস করা মানুষ কি করত? ঋতুকেই চুপ করিয়ে রাখতেন।
শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে ইলহামকে ফোন লাগায়। ওপাশ থেকে ইলহাম ফোনটা রিসিভ করতেই শামিন বলে ওঠে। কোথায় তুই? ইলহাম আমতা আমতা করে বলে, একটা কাজে এসেছি ভাইয়া। কেন? তুই যেখানেই থাকিস আগামী 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসবি ইলহাম। ইলহাম অবাক হয়ে বলে। কেন ভাইয়া? শামিন সে প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেয়। তারপর ঋতুকে বলে, এখানে বিশ্রাম করবি তুমি, ওদিকে যাই হয়ে যাক বের হবে না। ইলহাম চিন্তিত ভঙ্গিতে শামিনের দিকে তাকিয়ে আছে। গাড়ি শান্তি নীড়ের ভেতরে প্রবেশ করলেও গাড়ি থামিয়ে সে নেমে পড়ে। হেঁটে লিভিং রুম পেরিয়ে সোজা দোতলার করিডোরের দিকে যায়। খানিকটা দূরে আলো এবং ঈশিতা দাঁড়িয়ে, তাদের পাশে ইসমাম। ইলহাম এগিয়ে গিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? শামীম কিছু না বলে সশব্দে ইলহামের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ মির্জা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ইলহাম হতভম্ব ভাব নিয়ে বলে, তুমি আমাকে মারলে ভাইয়া? জুয়ের সাথে তোর কি? ইলহামের মুখ শুকিয়ে যায় জুয়ের নাম শুনে। শামীম চেঁচাতে থাকে, বলছিস না কেন? জুয়ের সাথে কি? কিছু না ভাইয়া। কিছু না? না। শামীম পুনরায় একটা চড় বসিয়ে দেয় ইলহামের গালে। ইলহাম চেঁচিয়ে বলতে থাকে, তুমি আমাকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলছো, আবার আমার ছোট ভাই বোনের সামনে, তোমার বউয়ের সামনে? হ্যাঁ তুলছি। তুই যা করেছিস তাতে এটাই তোর উপযুক্ত শাস্তি। ইলহাম আলোর দিকে এক পলক তাকিয়ে ভাইকে বলে, কে দিচ্ছে তোমায় এসব বুদ্ধি? ওই মেয়েটা, তাই না? আসার সাথে সাথে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে এটেছে। শামীম ইলহামের কলার ধরে বলে, ও তোর ভাবি, সম্মান দিয়ে কথা বল। আলো শামিনের দিকে তাকায়। ইলহামও ভাইকে দেখে, ইসমামও ভাইকে দেখে। ইলহাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসে। তারপর নিজের কলার থেকে ভাইয়ের হাত ছাড়িয়ে দিতে দিতে বলে, জুয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করব। চেঁচিয়ে বলতে থাকে ইলহাম। নিজের ঘর থেকে ইলহামের সব কথা শুনছে ঋতু। তার দুচোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। শামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে ইলহামকে ধাক্কা দিয়ে বলে, বের হয় এই বাড়ি থেকে এক্ষুনি। ইলহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। আর কখনো যেন আমি তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, এক্ষুনি বের হ। ধাক্কাতে ধাক্কাতে ইলহামকে দোতলার সিঁড়ির কাছে নিয়ে আসে শামীম। ইলহাম কণ্ঠে তেজ নিয়ে বলে, তুমি কে বের করার আমাকে? শামীম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি সব, তুই বের হ ইলহাম। তুমি আমার বাবাকে মারতো কেন বলো বাবা? বালি থেকে কেন তোলে দিতে বলতো? ইহান দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন এগিয়ে গিয়ে ইহানকে কোলে তুলে নেয়। তারপর নরম গলায় বলে, তুমি তোমার ফুপির কাছে যাও বাবা, এখানে বড়রা কথা বলছে। শামিন ঈশিতার দিকে তাকাতেই ঈশিতা এসে ইহানকে নিয়ে চলে যায়। শামিন অগ্নি দৃষ্টি দেয় ইলহামের দিকে। ইলহাম এক পলক ইমতিয়াজ মির্জার দিকে তাকায়, তারপর শামিনের দিকে তাকিয়ে বলে, কি ভেবেছো তোমরা? তোমরা ছাড়া আমি অচল? আমার কোনো মুরদ নেই? থাকবো না এই বাড়িতে আমি। সব সময় তোমার কথা শুনে চলতে হবে ভাইয়া? আমি কাউকে ভয় পাই না, থাকবো না এই বাড়িতে। ইলহাম হনহন করে সিঁড়ি ভেঙে নিচে নামে। শামিন তার জায়গায় দাঁড়িয়ে আছে। একটু পরে ইলহামের গাড়ি স্টার্ট হবার শব্দ শোনা যায়। শামিন সোজা নিজের ঘরে চলে যায়। ইমতিয়াজ মির্জা তার ঘরে ঢোকে। শান্তিনীড়ের পরিবেশ এখন থমথমে হয়ে আছে। ঋতু নিজের ঘরে শুয়ে আছে চুপচাপ। কাঁদতে কাঁদতে শরীরটা তার নিস্তেজ হয়ে গিয়েছে। ইহান তার ফুপির কাছে স্বামীর নিজের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিল। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। এখনও অফিসের অ্যাকাউন্টেন্টসকে মেসেজ করে দিচ্ছে ইলহামকে যাতে কেউ কোনো টাকা না দেয়। কিছুক্ষণ পরে ল্যাপটপ বন্ধ করে বারান্দার দিকে তাকায় সে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে। বারান্দায় আলোর শাড়িটা মেলে দেওয়া ছিল। শুকনো শাড়িটা এভাবে ভিজে যাবে দেখে শামিন এদিক ওদিক তাকায়। ঘরে আলো নেই। ল্যাপটপ সরিয়ে রেখে সে নিজেই উঠে পড়ে বারান্দায় যায় শাড়িটা তুলে দিতে। শাড়িটা দ্রুত তুলে নিতে গিয়ে হঠাৎ খেয়াল করলো কিছু একটা নিচে পড়ে গিয়েছে। স্বামীর নিচে তাকাতেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় লজ্জায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তার ভিতরেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তার। বোকার মতো মেয়েদের জিনিসে হাত দেওয়া তার উচিত হয়নি এভাবে।
কিন্তু সে কিভাবে জানবে মেয়েরা শাড়ির নিচে তাদের ব্যক্তিগত পোশাক শুকাতে দেয়? নিচে পড়ে থাকা বস্তুটার দিক থেকে চোখ সরিয়ে শাড়িটা জায়গা মতো রেখে দেয়। যার জিনিস সে এসে নিয়ে যাবে। ভিজুক। শামিন শাড়িটা দড়িতে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে আলো তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্ষোভ। স্বামীর একটা ঢোক গিলে ফেলে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। হয়েছেও তাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে আলো এসে তার জিনিসপত্র তুলে নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে।